আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটা ক্লাসে স্বাগতম। আগের ক্লাসে আমরা একাধিক ইলেকট্রন থাকলে, একটা পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকলে কোন নীতিগুলো অনুসারে ইলেকট্রন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে প্রবেশ করবে, তো সেইটা আমরা দেখছিলাম। আমাদের কাছে ৩ টা নীতি ছিল। আউফবাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি। ঠিক আছে? তো এখন আজকের ক্লাসে আমরা মূলত এই ৩ টা নীতির উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? তো প্রথমে আমরা হালকা করে একটু রিভিশন দিব যে এই ৩ টা নীতি, পলির বর্জন নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি। তারপরেও আমরা ইলেকট্রন বিন্যাসগুলা দেখব। ঠিক আছে? তো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি? একই পরমাণুতে যেকোনো ২ টা ইলেকট্রনের ৪ টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। ঠিক আছে? তো আমার কাছে ৪ টা কোয়ান্টাম সংখ্যা আছে। n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে s স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই ৪ টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। ঠিক আছে? তো মনে করো 1s অরবিটালের জন্য আমরা একটা উদাহরণ দিছিলাম, সেটা 1s অরবিটালের জন্য বেসিক্যালি তোমার কাছে ৩ টা কোয়ান্টাম নাম্বার ফিক্স। n এর মান 1, n এর মান 1, l এর মান 0, m এর মান 0, তারপরে s এর মান প্লাস হাফ হইতে পারে আর মাইনাস হাফ হইতে পারে। অন্য কোনো আরেকটা যদি ইলেকট্রন থাকতে হয়, দেখো একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ হবে, আরেকটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ হবে। এখন মনে করো আরেকটা ইলেকট্রন থাকতে চায়। ঠিক আছে? এই অরবিটালে যদি আরেকটা ইলেকট্রন থাকতে চায়, তাহলে কি তাকে হয় প্লাস মেলে মাইনাস হাফ নিয়ে থাকতে হবে, প্লাস হাফ নিয়েও থাকতে পারবে না, মাইনাস হাফ নিয়েও থাকতে পারবে না। তো যেহেতু এই এই ২টা কোয়ান্টাম নাম্বার নিয়ে তাকে এই ২টা স্পিন নাম্বার নিয়ে তার 2টা কম্বিনেশন পসিবল, সেহেতু 2টা ইলেকট্রন একটা অরবিটালে থাকতে পারবে। তো মনে করো 2pz এর জন্য আমি যদি দেখি, 2pz এর জন্য n এর মান 2, l এর মান 1, p অরবিটালের জন্য l এর মান 1, আর z ডিরেকশনের জন্য m এর মান 0, z এর জন্য অলওয়েজ 0। ঠিক আছে? 2pz, pz, তারপরে dz স্কয়ার, এদের জন্য m এর মানটা 0, অন্যগুলোর জন্য m এর মানটা ফিক্স না। তো এইখানে তার মানে s এর মান হাফ হইতে পারে আর মাইনাস হাফ হইতে পারে। তো যে কোনো একটা অরবিটালে তোমার তোমার ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। তো এইখান থেকে আসছে যে অরবিটালে 2টা ইলেকট্রনের বেশি থাকতে পারবে না, কারণ স্পিন নাম্বার 2টা। ঠিক আছে? অরবিটালে যেহেতু 3টা কোয়ান্টাম নাম্বার সেম থাকে, 2টা তোমার স্পিন নাম্বার পসিবল, স্পিন কম্বিনেশন পসিবল। তো এরপরে আমরা আউফবাউ নীতিটা দেখব। আউফবাউ নীতি ইলেকট্রনগুলো পরমাণুতে সম্ভাব্য নিম্নতম শক্তির ডিজেনারেট অরবিটালগুলোতে অবস্থান করবে। ঠিক আছে? তো এখানের মধ্যে বলা হয়েছে যে ইলেকট্রনগুলা সাধারণত যেখানে সবচেয়ে শক্তি কম সেখানে প্রবেশ করবে। তো শক্তিটা আমরা কিভাবে বের করব? সেটা n প্লাস l এর ভ্যালু দিয়ে। n প্লাস l এর ভ্যালু। ঠিক আছে? n প্লাস l এর ভ্যালু বড় হলে, n প্লাস l এর মান কম হলে ইলেকট্রন ওই অরবিটালে প্রথমে প্রবেশ করবে, প্রথমে বা আগে প্রবেশ করবে। আগে প্রবেশ করবে। তো যদি n প্লাস l এর মান কোনো কারণে সমান হয়ে যায়, তখন n প্লাস l এর মান সমান হলে n এর মান যার কম ওই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমরা যদি n প্লাস l এর মান চেক করি, এখানে দেখো s অরবিটাল সবার জন্য l এর মান 0, তাহলে এখানে n প্লাস l এর মান জাস্ট 2 প্লাস 0, 3 প্লাস 0, 4, 5, 6, 7। p অরবিটালের জন্য l এর মান সবার 1, তাহলে এখানে n প্লাস l এর মান 3, 4, 5, 6, 7। তারপরে d অরবিটালের জন্য তোমার l এর মানটা 2, তাহলে এখানে হবে 5, 6, 7।
তারপরে হচ্ছে 4 এফ এর জন্য 3, তাহলে এখানে 7। তাহলে দেখো সবচেয়ে কম তোমার শক্তি হচ্ছে 1s এর, তারপরে 2s এর, 2p আর 3s দুইজনের জন্য n+l এর মান সমান, তখন হচ্ছে 2p তে আগে প্রবেশ করবে। তারপরে 3p আর 4s এর জন্য 3p তে আগে প্রবেশ করবে। তারপরে 3d 4p 5s। দেখো এখানে সবার এই অ্যাঙ্গেল বরাবর সবার n+l এর মান সমান, তো যে উপরে আছে তার n এর মান ছোট, সেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। তারপরে এখানে সবার n+l এর মান 6, তার মানে যার n এর মানটা ছোট সেখানে আগে প্রবেশ করবে। এখানে n+l এর মান সবার 7, তাহলে যার তোমার হচ্ছে n এর মানটা ছোট সেখানে আগে প্রবেশ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আফবাউ নীতি। তো এখানের মধ্যে ইলেকট্রন যদি এখন প্রবেশ করে, তাহলে দেখো ইলেকট্রন হচ্ছে সবার প্রথমে 1s এ প্রবেশ করবে। 1s একটা ইলেকট্রন প্রবেশ করলো, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইলেকট্রন, তার কাছে অপশন হচ্ছে সে 2s এ যাবে নাহলে 1s এ যাবে। কোথায় শক্তি কম? 1s এ কম, তো এখানে গিয়ে সে জোড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে 2s এ 1s টা ফিল্ড আপ, 1s এর মধ্যে তো আর ইলেকট্রন যাইতে পারবে না, কার পলির বর্জন নীতি অনুসারে। তো পলির বর্জন নীতি অনুসারে 1s শেষ। তো 1s এর পরে এখন আফবাউ নীতি আমরা ইউজ করব। আফবাউ নীতি অনুসারে 1s এর পরে কি আসে? 2s। তো 2s এর মধ্যে ইলেকট্রন একটা প্রবেশ করবে, তারপর আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে 2s এ। তো 2s শেষ। এখন এইখানের মধ্যে 2p, 2py, 2px, 2py, 2pz এই তিনজনের শক্তি সমান। এখন আফবাউ নীতি প্রযোজ্য না। পলির বর্জন নীতি তোমাকে এখানে হেল্প করতে পারবে না, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। একটা ইলেকট্রন এখানে প্রবেশ করে আরেকটা ইলেকট্রন এখানে যাইতে পারে, অথবা আরেকটা ইলেকট্রন জোড়া হইতে পারে, আরেকটা ইলেকট্রন তোমার বিপরীত স্পিনে অন্যটাতে ঢুকতে পারে। তাহলে এখানে আমরা কোনটা করতে পারি? এটার জন্য আমাদের বলা হয়েছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলছে? ডিজেনারেট অরবিটাল সমূহে ইলেকট্রন একই স্পিনে এমন ভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে একই স্পিনে প্রবেশ করবে যাতে সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকে। তাহলে এইখানে একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে আরেকটা ইলেকট্রন আসলে সে জোড়া হবে না, সে বিজোড়ই থাকতে চাবে এবং একই স্পিনে থাকবে, একই স্পিনে সে বিজোড় অবস্থায় থাকবে। ঠিক আছে, আরেকটা ইলেকট্রন আসলো সে জোড়া হইতে চাবে না, সর্বোচ্চ পরিমাণ তারা বিজোড় থাকতে চায়, এই যে বিজোড় অবস্থায়। ঠিক আছে, এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এইখানের মধ্যে দেখো এই তিনটা এইখানের মধ্যে এই তিনটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে। এখনো কিন্তু কোনো অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করে না, সবগুলোতে একই স্পিনে একটা করে প্রবেশ করছে। তাহলে সবগুলোতে একটা করে জায়গা ফাঁকা আছে। তাহলে জোড়া হওয়ার সময় যখন আসবে, আরেকটা ইলেকট্রন এসে হয় যে কোনো একটাতে ঢুকতে পারে, যেটাতেই ঢুকুক না কেন তাকে জোড়া হওয়া লাগবে। ঠিক আছে, তারপরে সে জোড়া হইতে হইতে যাবে। ঠিক আছে, এরপরে এভাবে 2p-টা কমপ্লিট হবে। তাহলে p অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। ঠিক আছে, s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন। তারপরে s অরবিটালে এখানে 2টা থাকতে পারে, p অরবিটালে 1, এই 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 এই, তাহলে এখানে কয়টা থাকবে? 6টা। এখানে কয়টা থাকবে? 2টা। তারপরে 4s এর মধ্যে 2টা থাকতে পারে, s এর মধ্যে অলওয়েজ 2টা, p এর মধ্যে 2টা। d তে আসো, d তে হচ্ছে তাহলে এখানে একটা একটা করে প্রবেশ করবে, সর্বোচ্চ পরিমাণে বিজোড় থাকবে এবং সবাই একই স্পিনে থাকবে, এভাবে অর্ধপূর্ণ হবে। তারপরে হচ্ছে বিপরীত স্পিনে এসে জোড়া হওয়া শুরু করবে। ঠিক আছে, তো এখানে দেখো d তে হচ্ছে d অরবিটাল 5টা, সবগুলাতে সর্বোচ্চ 2টা, তাহলে টোটাল তোমার d অরবিটালে থাকতে পারে হচ্ছে 10টা ইলেকট্রন। টোটাল ডি অরবিটালে থাকতে পারে কয়টা? 10টা ইলেকট্রন। তাহলে এস এর মধ্যে থাকতে পারে হচ্ছে 2টা ইলেকট্রন, পি এর মধ্যে থাকতে পারে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, ডি এর মধ্যে থাকতে পারে সর্বোচ্চ 10টা ইলেকট্রন, আর এফ এর মধ্যে থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ 14টা ইলেকট্রন। ঠিক আছে, তো এটা আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখলাম। এখন হচ্ছে আমরা হুন্ডের নীতিও দেখছি, ইলেকট্রন বিন্যাসটা আমরা 1 by 1 গো থ্রু করব। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমরা হচ্ছে প্রথমে ওই বক্স আকারে দেখব। ঠিক আছে, বক্স আকারে দেখব। তো তারপরে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা তোমার হাতে লিখবো আর কি। ঠিক আছে, তো এইখানের মধ্যে এক কাজ করি আমি, এইখানের মধ্যে দেখো এই যে প্রথমে যারা আছে না, এই সবাই হচ্ছে 1s, সবাইকে আলাদা আলাদা না করে এই সবাই হচ্ছে 1s। 1s এর পরে কোথায় যাবে? 2s, 2s এর পরে 2p, 2px, 2py, 2pz। ঠিক আছে,
তো এদের জন্য সবার জন্য সেম। তো এখন আমরা একটা একটা করে যাই। এই যে দেখো এখানের মধ্যে তাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারটা দেওয়া আছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন কিভাবে থাকতে পারে দেখো, একটা ইলেকট্রন এই যে একটা স্পিনে প্রবেশ করবে। এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, হাইড্রোজেনের জন্য ইলেকট্রন বিন্যাস যেটা আছে এটাকে আমরা বেসিক্যালি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা লিখতে পারি 1s1। ঠিক আছে, এই যে 1s এ একটা আছে। তারপরে হচ্ছে হিলিয়ামের জন্য দুইটা ইলেকট্রন, একটা তারপরে আরেকটা ইলেকট্রন থাকতে পারে দুই। তো এস এ যেহেতু দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে হবে হচ্ছে 1s এ কয়টা চলে আসছে? দুইটা চলে আসছে। ঠিক আছে, লিথিয়ামে তিনটা, তাহলে এখানে একটা দুইটা হয়ে গেল। এরপর আরেকটা ইলেকট্রন তার অপশন নাই, তাকে 2s এ যাইতে হবে, তাকে যাইতে হবে 2s এ। তো এখানে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s এ দুইটা আর 2s এ একটা। ঠিক আছে, লিথিয়ামের জন্য 1s এ দুইটা, 2s এ একটা। ওকে, তো এরপরে আমরা বেরিলিয়ামের জন্য যদি দেখি, বেরিলিয়ামের জন্য এখানে দুইটা, ঠিক আছে, চারটা না, দুইটা, আর এখানে একটা, এখানে দুইটা। তো 2s টা ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে বেরিলিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2। ওকে, তারপরে হচ্ছে বোরনের জন্য, ঠিক আছে, বোরনের 5টা ইলেকট্রন, তাহলে 1s এ দুইটা, 2s এ দুইটা। তারপরে এখানের মধ্যে হচ্ছে 2px 2py 2pz যে কোনো একটাতেই যেতে পারে। আমরা সুবিধার জন্য নিলাম হচ্ছে 2px এ একটা গেছে। ঠিক আছে, 2px এ একটা গেছে। 2px এ যদি একটা যায় তাহলে এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখবো 1s2 2s2 2px1। ঠিক আছে, 2p1 ও লেখা যায়, 2px1 লিখলে আর একটু লাইক তোমার হচ্ছে একেবারে ক্লিয়ার হয় আর কি। ঠিক আছে, তো 2px এ একটা আসলো। তো এখন কার্বনের জন্য 6টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 কোনো প্যারা নাই। এখানে 2px এর আরেকটা ইলেকট্রন কি 2px এ যাবে? না, এটা হবে না। এখন হুন্ডের নীতি কি করবে? তো হুন্ডের নীতি হচ্ছে আসলে সে বলছে কি একই শক্তির ডিজেনারেট অরবিটাল গুলাতে তোমার হচ্ছে একই স্পিনে প্রবেশ করবে, বিজোড় থাকবে, সর্বোচ্চ পরিমাণে বিজোড় অবস্থায় একই স্পিনে প্রবেশ করবে। তো এখানে জোড়া হবে না, জোড়া না হয়ে একই স্পিনে অন্য আরেকটা অরবিটালে প্রবেশ করবে। তাহলে এইখানে ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে 1s2 2s2 2px1 2py1। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে হচ্ছে নাইট্রোজেনের জন্য 1s2 2s2 তারপরে একটা দুইটা তিনটা। ঠিক আছে, ওকে, তো 7টা ইলেকট্রন এইভাবে থাকবে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে কত? 1s2 2s2 2px1 2py1 2pz1। ঠিক আছে, তো এটা গেল নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এরপর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন আছে 8টা। তো অক্সিজেনে গেলে এখন দেখো একটা দুইটা তিনটা, আরেকটা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রন আছে কোথায়? এই যে এখন 7টা ইলেকট্রন হয়েছে, আরেকটা ইলেকট্রন আসলে তাকে জোড়া হওয়াই লাগবে, কোনো উপায় নেই। 1s2 2s2 2px এখন 2, তারপরে y1 2pz1। ঠিক আছে, তারপরে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিনের জন্য হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। ওকে, তাহলে এখানের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে 2py2 2pz1। তারপরে নিয়ন,
নিয়নের জন্য বেসিক্যালি এখন 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখন আসবে কত, 1s2 2s2 2px2 2py2 2pz2। এ হচ্ছে প্রথম 10টা মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমরা এইভাবেও দেখাইতে পারো, এভাবেও দেখাইতে পারো, কোনো অসুবিধা নাই, কোনোটার মধ্যে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখলা, এখান থেকে তোমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে যে এখানের মধ্যে সবচেয়ে স্থায়ী ইলেকট্রন বিন্যাস কোনটা, মানে যেখানে ইলেকট্রন, যে ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন নেওয়া অথবা ইলেকট্রন ওইখানে ঢুকানো দুইটাই কঠিন, ঠিক আছে। ইলেকট্রন নেওয়াও কঠিন, ইলেকট্রন দেওয়াও কঠিন, ঠিক আছে। সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস কোনটা? সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস মানে যেখানে হচ্ছে কোনো ইলেকট্রন ফাঁকা টাকা নাই, ঠিক আছে, বা তোমার হচ্ছে মানে যেখানে সবচেয়ে তোমার স্টেবল অবস্থা কোন কোন জায়গায় পসিবল। আচ্ছা, স্টেবল বলতে আমি যেটা বুঝাচ্ছি, যখন একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে না, কথা মনে করো একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা ইলেকট্রন আছে, অটোমেটিক্যালি ওইখানে আরেকটা ইলেকট্রন আসার চেষ্টা করবে, ঠিক আছে। তার মানে ওইটা স্টেবল ইলেকট্রন বিন্যাস না। তো এখানের মধ্যে সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম এবং নিয়নের। সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে হিলিয়াম এবং নিয়ন। এদের জন্য স্পেশালিটি কি, এদের কোনো ফাঁকা অরবিটাল নাই। হিলিয়ামের 1s এ ঢুকছে, 1s এ ফিল্ড আপ। নিয়নের সব 1s 2s 2p সবগুলোই ফিল্ড আপ, ঠিক আছে। 1s 2s 2p সবগুলোই ফিল্ড আপ। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের জন্য। এদের যেহেতু কোনো অরবিটালই ফাঁকা নাই, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া কি, মূলত হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের খেলা। তো এখানে হচ্ছে তাদের ইলেকট্রন তারা নিতেও চায় না, দিতেও চায় না, কিছুই করতে চায় না। তো এখান থেকে আমরা মূলত বুঝি যে এরা হচ্ছে বিক্রিয়ার দিক দিয়ে একেবারে নিষ্ক্রিয়, ঠিক আছে। বিক্রিয়ার দিক দিয়ে একেবারে নিষ্ক্রিয়, ওকে। তা এরপরে কারা? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আর কাদের কাদের অরবিটাল সবগুলো ফিল্ড আপ আছে। আচ্ছা, লিথিয়াম না, এখানে হচ্ছে একটা ফিল্ড আপ নাই। বেরিলিয়াম, ইয়েস, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল, কারণ হচ্ছে বেরিলিয়ামের 2টা 1s 2s দুইটাই ফিল্ড আপ, ঠিক আছে। এই যে বেরিলিয়ামের 1s এবং 2s দুইটার মধ্যেই ফিল্ড আপ, ওকে। তো এই কারণে হচ্ছে বেসিক্যালি যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল। সে ইলেকট্রন নিতেও চায় না, ইলেকট্রন দিতেও চায় না, তার একটা সুন্দর স্টেবল ইলেকট্রন বিন্যাস আছে। আচ্ছা, এরপরে কে আছে? বোরন, না, বোরনের পি অরবিটাল ফাঁকা। কার্বন, পি অরবিটাল ফাঁকা। নাইট্রোজেন, ইয়েস, নাইট্রোজেনের মধ্যে এখানে একটা স্পেশাল জিনিস আছে। নাইট্রোজেনের এটা ফাঁকা না, তবে এখানের মধ্যে ফাঁকা আছে, কারণ এখানে 3টা ফাঁকা জায়গা, কিন্তু এখানে পি অরবিটালটা একটু স্পেশাল। পি অরবিটালটা একটু স্পেশাল কেন? কারণ কি এখানের মধ্যে সবগুলা তোমার হচ্ছে ইলেকট্রন একই স্পিনে আছে, সবগুলো ইলেকট্রন একই স্পিনে আছে। তোমরা যদি আগের ক্লাসটা কইরা থাকো জানো যে সবগুলো ইলেকট্রনের স্পিন যদি সমান হয়ে যায় তাহলে তারা ইনডিস্টিংগুইশেবল, তাদেরকে আলাদা করা যায় না। তারা হচ্ছে এই এক জায়গা থেকে আরেক জায়গায় সোয়াপ করতে পারে, ঠিক আছে। এই একজন আরেকজনের জায়গায় সোয়াপ করতে পারে। তো সোয়াপ করলে তারা হচ্ছে একটা ইলেকট্রন কয়েকটা অরবিটালে ছড়ায় পড়তে পারে। এটার জন্য যে তোমার শক্তিটা, স্টেবিলিটিটা আসে, এই স্টেবিলিটিটা অনেক ভালো, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু 2টা ইলেকট্রন একই স্পিনে আছে, কিন্তু এখানের মধ্যে আবার জোড়া হওয়া শুরু করছে। তো জোড়া হয়ে গেলে অটোমেটিক মনে করো যে ওই ইফেক্টটা চলে যায়। তো আমরা চাই যে সবচেয়ে বেশি বিজোড় অর্ধপূর্ণ থাকলেও, এই যে এই অরবিটালটা কি অর্ধপূর্ণ আছে। তো অরবিটাল যদি সম্পূর্ণ থাকে তখনও এটা স্টেবল, কারণ সে তার কোনো চাহিদা নেই। অর্ধপূর্ণ থাকলেও স্টেবল, কারণ কি এই অবস্থায়, এই যে এই অর্ধপূর্ণ অবস্থায় সবগুলো ইলেকট্রন একই স্পিনে আছে। একই স্পিনে থাকার কারণে তাদের স্টেবিলিটিটাও বেশি হয়। তো এই কারণে নাইট্রোজেনেরটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনেরটা নাইট্রোজেনের মতন স্টেবল না, কারণ হচ্ছে এখানে আবার জোড়া হওয়া শুরু করছে, ঠিক আছে। জোড়া হওয়া শুরু করলে ওইরকম মনে করো যে অর্ধপূর্ণের মতন স্টেবল না। তার মানে এখানের মধ্যে সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, তারপরে বেরিলিয়াম, তারপরে নাইট্রোজেন, ঠিক আছে। এদেরকে একটু খেয়াল রাখো, দেখবা যে সামনে যখন সামনের চ্যাপ্টার গুলা পড়বে, এই স্টেবল ইলেকট্রন বিন্যাসের কারণে কিছু কিছু ধর্ম তোমরা পড়বা যে একটু ভেরিয়েশন আসে, ঠিক আছে।
তো সব ইলেকট্রন বিন্যাস সেম না, কিছু কিছু ইলেকট্রন বিন্যাস আছে যে এদের স্টেবিলিটিটা একটু বেশি। ওকে, আচ্ছা আমরা একইভাবে এখানে আমরা দেখছি হচ্ছে বেসিক্যালি এই যে তোমার 1 থেকে 10 পর্যন্ত, এরপরে আমরা 11 থেকে 20 পর্যন্ত একটু দেখব। তো এখন একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে সোডিয়ামের জন্য কয়টা আছে? সোডিয়ামের জন্য আছে হচ্ছে 11টা ইলেকট্রন। ওকে, তো আমরা এক কাজ করতে পারি যে সোডিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস লেখার সময়, সোডিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 1s 2 2s2 2p 2px 2 2py 2 2pz2, এখানে 10টা হইলো। তারপর 2p এর পরে কোথায় যাবে? 3s এ যাবে। তাহলে 3s এ কয়টা বাকি থাকে? একটা। এইভাবে লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এখন আর এইভাবে লিখবো না, আমরা এখন একটা শর্ট ফর্ম ইউজ করব। এইখান থেকে যে এই পর্যন্ত এই পুরাটা ইলেকট্রন বিন্যাস কার? এই 10টা ইলেকট্রন বিন্যাস, 10টা ইলেকট্রন কার আছে? নিয়নের। তার মানে 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিয়নের মতনই হবে। 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিয়নের মতন হবে। আমরা জাস্ট এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ন লিখে দিব। তার মানে কি, এই থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ন লেখা মানে বেসিক্যালি তুমি এইটা লিখতেছো আর কি। ওকে, তো আমরা এখন শর্ট হ্যান্ড ইউজ করব, ঠিক আছে? তো আমরা এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন লেখা শুরু করতেছি, তো এখন এখানে আগে দিয়ে লিখে দিব 10টা ইলেকট্রনের বিন্যাস নিয়নের মতন। তো সবার জন্য এটা করে দিই, 10-এর পরে যারা আছে সবার জন্যই করে দেই, সবার ইলেকট্রন বিন্যাস নিয়নের মতন। সবার ইলেকট্রন বিন্যাস নিয়নের মতন, মানে 10টা পর্যন্ত, 10 পর্যন্ত। 10-এর পরের গুলো আমরা চিন্তা করব। 10টা পর্যন্ত ইলেকট্রন 2p পর্যন্ত যায়, এর পরের ইলেকট্রন গুলা যায় হচ্ছে 3s এ, 3s এর পরে যায় হচ্ছে 3p তে, 3p তে 3টা ডিজেনারেট অরবিটাল থাকে, মানে যাদের শক্তি সমান, ঠিক আছে? তো এদের জন্য দেখব 3p এর পরে কোথায় যাবে? 4s এ যাবে, 3d তে না গিয়ে 4s এ যাবে। ওকে, তো এখন 11টা ইলেকট্রন বিন্যাস, 10টা নিয়ে আমরা টেনশন করবো না, কারণ 10টার ইলেকট্রন বিন্যাস নিয়ন কভার করে ফেলছি আমরা। ওকে, তো এরপরে 11টা ইলেকট্রন, তারপরে 11টা 10-এর পরে 11, মানে একটা ইলেকট্রন যাবে কোথায়? 3s এ। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি হচ্ছে নিয়ন এর ইলেকট্রন বিন্যাস, এরপরে 3s1। ওকে, তো তারপরে ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 2টা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা শর্ট হ্যান্ড দিয়ে লিখলে কিভাবে লিখবো? নিয়ন লিখে 3s2 লিখে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য 13টা, তার মানে আমার 3টা নিয়ে চিন্তা করা লাগবে। এখানে 2টা যাবে আর px একটা দিয়ে দিই, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? নিয়ন এর পরে 3s2 3px1। ওকে, তারপরে হচ্ছে সিলিকনে হচ্ছে 14টা, তার মানে এখানে 2টা আর px এ একটা, আর একটা তোমার py তে যাবে হুন্ডের নীতি অনুসারে। তো এখানের মধ্যে নিয়ন 3s2 3px1 3py1। তারপরে হচ্ছে ফসফরাসের জন্য এখানে 2টা, একটা একটা একটা। তো এরপরে আমরা নিয়ন 3s2 3px1 3py1 3pz1। তারপরে সালফার 1 2 3 আর 16টা, তাই না? তো 16টার মধ্যে 10টা এখানে কভার হয়েছে, এখানে 2টা আর এখানে 3টা, 15টা কভার হয়েছে, আরেকটা এসে জোড়া হওয়া লাগবে। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা হবে নিয়ন 3s2 3px2 3py1
y1 3p 3py1 3pz1। ওকে, এরপরে ক্লোরিন দুইটা, একটা একটা একটা, তারপর আবার এই এই 17টা কভার হয়ে গেল। তাহলে এখানে নিয়নে 10টা, 3s এ 2টা, 3px এ 2টা, 3py তে 2টা, 3pz এ একটা। তারপরে হচ্ছে নিয়ন, নিয়নের জন্য হচ্ছে এখানে 2টা 2টা। আচ্ছা, এটা আমি একটু ব্রেক করলাম, এইভাবে তো যায় না। 1 1 2 2 2। নিয়নের জন্য আচ্ছা এখানে 3s2 3px2 3py2 3pz2। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস গেল। এখন দেখো পটাশিয়ামে যাওয়ার পরে, দেখো পটাশিয়ামে যাওয়ার আগে আমি পটাশিয়ামটা লিখি নেই, কারণ হচ্ছে দেখো এখানে আবার আর্গন চলে আসছে। আর্গন কি আরেকটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? আর্গন হচ্ছে আরেকটা নিষ্ক্রিয় গ্যাস। তো এইখানের মধ্যে দেখো, এইখানে আমরা নিয়নের মতন এখন থেকে 18 পার করলে আর্গন কি ইউজ করব। 10 থেকে 18-র মধ্যে আমরা নিয়নকে যেভাবে ইউজ করছি, 18-র পরে আমরা এখন আর্গন কি ইউজ করব। তো এখন আমরা নিয়ন না লিখে এখন লিখবো হচ্ছে কি আর্গন। আর্গন মানে বেসিক্যালি আমরা এই পুরাটা আবার এখানে বসায় দিব আর কি। এই পুরো ইলেকট্রন বিন্যাসটা এখানে বসে যাবে। 18টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস একেবারে আর্গন এইটা লেখার মাধ্যমে কভার হয়ে যাবে। আর এখানে 4s1 একটা, 4s2 একটা। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে এখন আর্গন 4s1, তারপরে হচ্ছে আর্গন 4s2। ঠিক আছে? তো এইভাবে আমরা যখনই হচ্ছে তোমার এরকম নিষ্ক্রিয় গ্যাসগুলো আসবে, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো আসবে, তখনই এদের পরের নাম্বারগুলো হচ্ছে এদেরকে এই শর্ট হ্যান্ড এভাবে লিখবো আর কি। ওকে, তো কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তার ক্লোজেস্ট নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে আমরা আর একটু শর্টে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে করে যদি আমি পুরোটা লিখতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা শর্ট হ্যান্ড ইউজ করব, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে শর্ট হ্যান্ড ইউজ করব এটা আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, তো নিষ্ক্রিয় গ্যাসের নাম্বারগুলো একটু ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় গ্যাসের নাম্বারগুলো দেখো, 2-এ আছে একটা হিলিয়াম, তারপর 10-এ আছে, 18-তে আছে। তার মানে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস ক্লোজেস্ট যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আমরা এই এদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো। 21, এর আগে আমরা দেখছি হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত ছিল 20। এরপরে আমরা দেখছি হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এদের জন্য। ঠিক আছে, এদের জন্য স্পেশাল জিনিসটা কি? ওকে, তো এইখানে এদের সবচেয়ে কাছের তোমার এখানে 21, 22 এদের সবচেয়ে কাছের পিছনের দিক থেকে সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে আর্গন। তাহলে সবার আগে আমি আর্গন লিখে ফেলি। আর্গন লিখলে আমার 18টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কভার্ড। আমি 18-র পরে থেকে চিন্তা করব। এখানে আমার 18টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কভার্ড। এখন আমি 18টার পরে ইলেকট্রন বিন্যাস চিন্তা করব। ঠিক আছে, 18টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কভার্ড। এর পরে আমি চিন্তা করব 21টা, তার মানে আরো 3টে ইলেকট্রন কোথায় যাবে। তো এখানে আমি লিখি নাই, এখানে অরবিটালগুলোর নাম লিখে দিই। এখানে ডি অরবিটাল 5টা আছে, 3dxy, 3dyz, 3dzx, 3dz স্কয়ার, 3dx2y2, আর এখানে 4s। আর 3d আর 4s এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন
তাহলে দেখো 3টা ইলেকট্রন বাকি আছে, তাই তো? তাহলে 3টার মধ্যে প্রথমে যাবে 4s এ, 2টা যাবে, তারপরে 3d তে একটা আসবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে এখানে আর্গন 3d1 4s2, ঠিক আছে? তারপরে আমার আরো 2টা আসবে, 1 2। তাহলে এখন আমার কি আসবে? আর্গন, আচ্ছা 3dxy লিখি, 3dxy 3dyz, দুইটাতে একটা একটা করে 4s2। ভ্যানাডিয়ামে 3টা আসবে, আর্গন 3dxy 3dyz 3dzx 4s2, 1 1 1। ক্রোমিয়াম, ক্রোমিয়ামে হওয়া উচিত হচ্ছে এখানের মধ্যে 2টা যাবে, তারপরে একটা একটা একটা, এটা হওয়া উচিত, তাই না? এটা হওয়া উচিত। ওকে, তো এখানে তোমাদের একটা কথা বলছিলাম যে অর্ধপূর্ণ অরবিটাল যেখানে সবগুলা ইলেকট্রনের স্পিন একই, ঠিক আছে, তারা সবগুলো ইলেকট্রনের স্পিন একই, অর্ধপূর্ণ অরবিটাল, ওইটা হচ্ছে স্টেবল একটা অরবিটাল, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা স্টেবল অরবিটাল। তো এইখানের মধ্যে এটা স্টেবিলিটি এতটাই বেশি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটবাউ নীতিকে ব্রেক করবে। এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ওই একটা ইলেকট্রন এইখান থেকে এটা জোড়া ভেঙে এইখানে এটা অর্ধপূর্ণ করবে, ঠিক আছে? এই অবস্থায় যদি থাকে, তোমাদের বলছিলাম কি, যখন হচ্ছে ইলেকট্রনগুলো একই স্পিনে প্রবেশ করে তখন হচ্ছে ইলেকট্রনগুলা একে অপরের জায়গায় এক্সচেঞ্জ করতে পারে, তারা হচ্ছে একটা বড় জায়গা নিয়ে থাকতে পারে। আর ডি অরবিটাল তো এমনিতেই ছড়ানো, তাই না? ডি অরবিটাল গুলো তো এমনিতে অনেক তোমার ডিফিউজড অবস্থায় থাকে, ছড়ানো অবস্থায় থাকে। তো এখানে ডি অরবিটালে প্রবেশ করলে ইলেকট্রনগুলো আরো সুন্দরভাবে ছড়ায় থাকতে পারবে একই স্পিনে। তো এই কম্বিনেশনটা খুবই স্টেবল। তো এই কারণে এইখানের মধ্যে একটা ব্যতিক্রম পাওয়া যায়, ঠিক আছে? এইখানের মধ্যে একটা ব্যতিক্রম পাওয়া যায়। কোন নিয়মের ব্যতিক্রম হচ্ছে? আউটবাউ নীতির ব্যতিক্রম হচ্ছে, ঠিক আছে? এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4s2। তো এইখানের মধ্যে একটা 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 করে ইলেকট্রন, এই হচ্ছে কাহিনী। এই ক্রোমিয়ামটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি এটা একটু ব্যতিক্রম না, ঠিক আছে? ব্যতিক্রম হওয়ার কারণে এইটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাঙ্গানিজের জন্য আর কোনো ব্যতিক্রমের দরকার হয় না। এখানে হচ্ছে আগে 4s এ 2টা যাবে, তারপরে একটা 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 একটা, ঠিক আছে? এখানে অটোমেটিক্যালি পাঁচটাই থাকে। তো এখন আমি হচ্ছে একটু এই এতগুলা ডি এর সবগুলা না লিখে একটু শর্টে লিখি, 3d5 4s2, ঠিক আছে? তো ক্রোমিয়ামের এখানে একটু ব্রেক হলো, তাই না? ক্রোমিয়ামের এখানে একটু ব্রেক হলো। তারপরে আয়রনের জন্য 6টা, তার মানে এখানে আচ্ছা 26, তো এখানে 20 আর এখানে 6টা 26। তো এখানে আর্গন 3d6 4s2। তারপরে হচ্ছে কোবাল্ট, কোবাল্টের জন্য হচ্ছে এখানে 2টা 7টা, তাই না? 1 2 3 4 5 6 7। তো কোবাল্টের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গন 3d7 4s2। নিকেল, নিকেলের জন্য হচ্ছে 4s2 3d8। ওকে, কপার, কপারের জন্য ইলেকট্রন বিন্যাস হবে এখানে 2টা, কিন্তু এই 1 2 3 4 5 6 7 8 9। তো হওয়া উচিত হচ্ছে কপারের জন্য আর্গন 3d9 4s2, এটা হওয়া উচিত, তাই না? তবে এখানেও তোমার হচ্ছে ক্রোমিয়ামের মতন ঝামেলা হবে। দেখো
এইখানের মধ্যে সে খুবই ক্লোজ, এই ডি অরবিটালটা ফিল্ড আপ হওয়ার খুবই ক্লোজ। ডি অরবিটালটা যদি ফিল্ড আপ হয়ে যায় তোমার হচ্ছে অনেক স্টেবিলিটি চলে আসবে, ঠিক আছে? সবাই হচ্ছে সবাই জোড়া জোড়া করে আছে, তো এই সিমেট্রিটা রক্ষা করার জন্য এইখান থেকে একটা চলে আসবে এইখানে। ওই ঠিক সেম কারণ, মানে হুন্ডের নীতিতে তোমার যে ওই এক্সচেঞ্জ এনার্জিটা ওইটা তোমার ম্যাক্সিমাইজ হচ্ছে। এই তোমার এখানে সবাই সেম জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, এইটা হচ্ছে খুবই স্টেবল, এবং এই কারণে এখানে 3D9 আর হয় না, তখন এটা কি হয়ে যায় 3D10 4s1। ঠিক আছে, তো এই যে কপার আর ক্রোমিয়াম এই দুই জায়গায় আউফবাউ নীতি ব্রেক হয়েছে। ওকে, আউফবাউ নীতির ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার কারণ হচ্ছে 3D আর 4s এর মধ্যবর্তী শক্তির পার্থক্যটা এমনিতেই খুবই কম। ওকে, 3D এবং 4s এর মধ্যবর্তী শক্তির পার্থক্যটা এমনিতেই কম, এবং সেকেন্ডে যখন হচ্ছে একই স্পিনে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ একটা অরবিটাল তৈরি হওয়ার সুযোগ থাকে, ওইটা করলে তোমার ইলেকট্রনগুলা তোমার একটু বেশি জায়গা নিয়ে থাকতে পারে এবং তাদের স্টেবিলিটিটা বেশি। ঠিক আছে, জিঙ্কের জন্য এটা সোজা, জিঙ্কের জন্য হচ্ছে আমি একটানে দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো এখান থেকে তোমরা বুঝতে পারতেছো ক্রোমিয়াম আর কপার এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এক্সামের দিক দিয়ে চিন্তা করো, এই দুইটা হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটা গেল। আর এখানের মধ্যে ডি অরবিটাল গুলোর মধ্যে একটা তোমার ভালো যে ইলেকট্রন বিন্যাস দেখলে অনেক কিছু বোঝা যায়। দেখো আগের যে ইলেকট্রন বিন্যাসগুলো ছিল, এইখানে দেখো সর্বোচ্চ 3টা বিজোড় ইলেকট্রন পাইছি, তাই না? সর্বোচ্চ 3টা বিজোড় ইলেকট্রন পাওয়া যায়। আগে যদি যাই, এখানের মধ্যে সর্বোচ্চ তুমি 3টা বিজোড় ইলেকট্রন পাইছো, সর্বোচ্চ 3টা। কিন্তু যখন ডি চলে আসে, ডি অরবিটাল চলে আসলে দেখো এই ক্রোমিয়ামে আমি 6টা বিজোড় ইলেকট্রন পাইছি। বিজোড় ইলেকট্রন গুলা, তো চিন্তা করো ইলেকট্রন গুলা কিন্তু একটা ছোট ছোট ম্যাগনেট, হ্যাঁ, ইলেকট্রন গুলার স্পিনের কারণে এরা ছোট ছোট ম্যাগনেট আকারে কাজ করে। তো 6টা বিজোড় ইলেকট্রন প্যারালালি অবস্থান করতেছে এবং তারা একটা বড় একটা ম্যাগনেটিজম বা ম্যাগনেট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে যত বেশি বিজোড় ইলেকট্রন তত বেশি তোমার চৌম্বক ধর্ম থাকবে, যত বেশি বিজোড় ইলেকট্রন তত বেশি চৌম্বক ধর্ম থাকবে। এই কারণে এই যে এরা হচ্ছে এদের ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে, ডি তে প্রবেশ করে না, এরা হচ্ছে ডি ব্লক মৌল বলা হয় এদেরকে ডি ব্লক মৌল বলা হয়। এবং এদের এত বেশি বেশি বিজোড় ইলেকট্রন থাকে দেখে এদের চৌম্বক ধর্মটা বেশি হয়। ঠিক আছে, আমাদের যে ম্যাগনেট গুলা থাকে ওইগুলো আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম এইগুলা দিয়ে তৈরি হয়ে থাকে, কারণ এদের মধ্যে বিজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, ওকে, তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অনেক কিছু বলতে পারি। ওকে, হ্যাঁ, তারপরে এখানের মধ্যে কোনটা সবচেয়ে স্টেবল ইলেকট্রন বিন্যাস একটু চিন্তা করো। এই যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি স্টেবল, কারণ সবচেয়ে বেশি না মানে স্টেবল, আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল, কারণ এখানে অর্ধপূর্ণ পূর্ণ অরবিটাল আর এখানে সবগুলো অরবিটালই ফিল্ড আপ। তো জিঙ্ক আর ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে স্টেবল। ঠিক আছে, সবচেয়ে স্টেবল। তো আশা করি আমরা বুঝতে পারছি ডি অরবিটাল ইলেকট্রন গুলা কিভাবে প্রবেশ করে। ওকে, তো এখানের মধ্যে একটা কোশ্চেন চলে আসছে, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস কোন নীতির ব্যতিক্রম হয়? তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি লিখি, ক্রোমিয়াম 24, তো ক্রোমিয়াম 24 হইলে এইখানের মধ্যে দেখো 24, তো 24-এর কাছে আমরা যদি একটু শর্টে লিখতে চাই, 24-এর কাছে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে? 18, আর্গন। তো আমি আর্গন লিখে দিই। আর্গন লিখলে তো অটোমেটিক 18টা ইলেকট্রনের চিন্তা আমার কাছে নাই, তাহলে বাকি আছে 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন কোথায় যাবে? ঠিক আছে, আর্গন শেষ করছে 3p তে গিয়ে, আর্গনের ইলেকট্রন গুলা শেষ হয়েছে বেসিক্যালি 3p তে গিয়ে। তো 3p-র পরে কোথায় আসবে? 4s এ আসবে। 4s, তাহলে 4s এ তোমার আসবে হচ্ছে 2টা আসার কথা, আর 3d তে 4টা আসার কথা। 3d তে 4টা আসার কথা, কিন্তু এটা হয় না, আমরা জানি। এখানের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে 3d তে 5টা চলে আসে আর 4s এ একটা থাকে। তাহলে 4s ফিল্ড না করেই 3d তে চলে আসলো, তাহলে 4s অরবিটাল সম্পূর্ণ হওয়ার পূর্বেই ইলেকট্রন 3d অরবিটালে
প্রবেশ করে। তো এটাতে কোন রুল ব্রেক হইলো? n+l এর রুলটা, মানে হচ্ছে বেসিক্যালি আউটবাউ নীতি ব্রেক হইছে। আউটবাউ নীতি ভঙ্গ হয়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসে যখন হচ্ছে ওই যে আউটবাউ নীতি, পলির বর্জ্য নীতি, হুন্ডের নীতির কথা বলবে, তখন হচ্ছে সবসময় দেখবে আউটবাউ নীতিটাই ব্রেক হবে। ঠিক আছে, দেখবা যে পলির বর্জ্য নীতি যেটা আছে ওইটার কারণেই হচ্ছে বেসিক্যালি আউটবাউ নীতিটা ব্রেক হয়। ঠিক আছে, মানে স্পিন নাম্বার দিয়ে তোমার হচ্ছে তোমার যে ওয়েভ ফাংশনটা আছে ওইটা এক্সচেঞ্জ এনার্জিটা ইনক্রিজ হবে। তো ওই কারণেই বেসিক্যালি এখানে এই রুলটা ব্রেক হয়েছে। এটা কেন হয়েছে? কেন 4s1 থেকে 3d5 হয়েছে? কারণ হচ্ছে এই আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, এই যে একটু আগে এখানের মধ্যে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে এখানে সবচেয়ে 3Dর মধ্যে সবগুলার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, সবাই একই স্পিনে অবস্থান করতেছে। তো এটা খুবই একটা স্টেবল অবস্থা। এই গানের মধ্যে ইলেকট্রন গুলা যে কোনো একটা ইলেকট্রন, সবার যেহেতু স্পিন সেম, তারা যে কোনো অবস্থা, যে কোনো আরেকটা ইলেকট্রনের সাথে অবস্থান পরিবর্তন করতে পারে। এর সাথে যে কেউ যে কারোর সাথে অবস্থান এক্সচেঞ্জ করতে পারে। তো এক্সচেঞ্জ করতে পারলে ইলেকট্রন গুলা ছড়ায় পড়তে পারে, আর ছড়ায় পড়লে তাদের এনার্জিটা তোমার লেস হয়ে যায়। ঠিক আছে, এনার্জি লেস হয়ে গেলে তারা স্টেবল হয়ে যায়। তো এই স্টেটটা স্টেবলের কারণে। তোমাদের পরীক্ষার সময় এত কিছু বলা লাগবে না, পরীক্ষার সময় জাস্ট বললেই হবে যে এখানের মধ্যে এই নীতির ব্যতিক্রম হচ্ছে। ঠিক আছে, কারণ এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হওয়ার কারণটা তোমাদের কাছে স্যাররা এক্সপেক্ট করে না, জাস্ট স্টেবল বললেই হবে। এখানে আমরা এখন এই কোশ্চেনটা বলছে হচ্ছে ল্যান্থানাম 57 এর ইলেকট্রন বিন্যাস কোন নীতির ব্যতিক্রম পাওয়া যায়, কোন নীতির ব্যতিক্রম পাওয়া যায়। আচ্ছা, ল্যান্থানাম 57 এই ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে, ল্যান্থানাম 57। ঠিক আছে, ল্যান্থানাম 57। তো এইখানের মধ্যে 57 নিয়ে একটু সমস্যা। তো আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই টেকনিকটা আমরা ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে এর সবচেয়ে কাছের যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসটা আছে ওইটা আমরা একটু বের করার চেষ্টা করব। তো নিষ্ক্রিয় গ্যাসগুলা কি কি? হিলিয়াম 2, ঠিক আছে, নিয়ন 10, আর্গন 18, তারপরে ক্রিপ্টন সে হচ্ছে 36, তারপরে হচ্ছে জেনন সে হচ্ছে 54। ঠিক আছে, তারপরে হচ্ছে জেনন রেডন, হ্যাঁ রেডন এরপরে যাইতে থাকে। ওকে, তো এইখানের মধ্যে দেখো সবচেয়ে 57 এর সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে জেনন। ঠিক আছে, তো জেনন যদি সবচেয়ে কাছে নিষ্ক্রিয় গ্যাস হয় তাহলে 54 পর্যন্ত আমাদের চিন্তা করা লাগতেছে না। তো আমরা জেনন লিখে দিব। তারপরে এখন জেনন লেখার পরে জেনন সবার শেষে কোন অরবিটাল পর্যন্ত ফিল্ড আপ করছে। তোমরা যদি একটু প্যাটার্ন দেখো, এখানের মধ্যে এই আর্গন কত পর্যন্ত আসছে? 3p। নিয়ন আসছে হচ্ছে 2p। তো এখানে একটু মিল আছে, দেখো এই নিয়ন আসছে হচ্ছে 2p পর্যন্ত, আর্গন আসছে 3p পর্যন্ত, ক্রিপ্টন আসছে 4p পর্যন্ত, আর জেনন আসবে 5p পর্যন্ত। ঠিক আছে, 5p পর্যন্ত। তার মানে 5p পর্যন্ত ফিল্ড আপ। তো 5p পরে কোথায় যাবে? 5p পরে জেননে 5p6 পর্যন্ত ফিল্ড আপ। তো 5p পরে কোথায় যাবে এটা আমরা যদি একটু দেখি, ওই যে আমাদের যে ইয়াটা আছে 5p কোথায় আছে? এই যে আমার 5p পর্যন্ত আমার জেনন পূর্ণ করে দিছে। জেনন পূর্ণ করার পরে কোথায় আসবে? 6s এ আসবে। ঠিক আছে, 6s এর পরে শেষ 4f এ যাবে। 6s 4f। এখানের মধ্যে 5p পর্যন্ত হচ্ছে জেনন পূর্ণ করে দিছে, তারপরে হচ্ছে 6s 4f। তো এই যে 54, বাকি 3টা ইলেকট্রন যাবে হচ্ছে 6s এ 2টা যাবে, আর 4f এ একটা যাওয়া উচিত, তাই না? এই ইলেকট্রন বিন্যাসটা হওয়া উচিত, কিন্তু আসলে এই ইলেকট্রন বিন্যাসটা হয় না। ঠিক আছে, আসলে এই ইলেকট্রন বিন্যাসটা হয় না।
এখানে যে ব্যতিক্রমটা হয় সেটা হচ্ছে 4f এ না গিয়ে, তোমরা যদি খেয়াল করো 4f এর থেকে 4f এ না গিয়ে এখানে হচ্ছে 3d তে যায়, ইলেকট্রনটা 4f এ না গিয়ে 3d তে যায়। আচ্ছা এটা কেন হইলো? 4f এর শক্তি 3d এর থেকে কম, ঠিক আছে, কিন্তু অতটাও কম না অ্যাকচুয়ালি, এদের শক্তি অলমোস্ট সেম, অলমোস্ট সেম, এই 4f এবং 3d শক্তি অলমোস্ট সেম। তো অলমোস্ট সেম হইলে ইলেকট্রনের কাছে এই দুইজন প্রায় সিমিলার, কিন্তু কোথায় গেলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করতে পারবে? 3d বলতেছি, এখানে 4d হবে, এটা 3d বলতেছি, এটা হচ্ছে 4d হবে, 3d না 4d, ঠিক আছে, 4d না 5d, 5d হবে। তো 4f1 না হয়ে 5d1 হচ্ছে, ঠিক আছে। তো এটা হওয়ার কারণ কি? 4f এ না গিয়ে 5d তে কেন যাচ্ছে? এদের শক্তি প্রায় সেম, কিন্তু 5d তে অবস্থান করলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করতে পারে। ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের কাছে অবস্থান করতে পারে তাহলে তার তোমার যে শিল্ডিং ইফেক্ট ওইটা একটু কম হবে, সে নিউক্লিয়াসের কাছে অবস্থান করলে তার এনার্জিটা ওইভাবে একটু কমে আসবে। তো এই কারণে 4f এ না গিয়ে 5d তে যায়। ওকে, 4f এ কি তাহলে আর কখনোই যাবে না? না, 4f এ যায় আরো মানে পরে ল্যান্থানামের পরে 57 থেকে 58 এ গেলে তখন 5d2 হয় না, তখন যেটা হয় তখন 4f2 হয়ে যায়, এক টানে 4f2 হয়ে যায়, 4f1 হয় না কিন্তু 4f2 হয়। তার মানে কি 4f এ ইলেকট্রন একা যাইতে চায় না, দুইজন মিলে যাইতে চায়, ঠিক আছে। তোমরা একটু দেখো ল্যান্থানামের পরে 57 এর পরে 58 এ দেখো যে তখন আর 4f এ 4f2ই হয়, তখন 4f1 5d1 এরকম হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ব্যতিক্রম, ল্যান্থানামের কেসে একটা ব্যতিক্রম পাওয়া যায়। এরপরে আমরা দেখবো হচ্ছে কোন অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আচ্ছা, হুন্ডের নীতি কখন লাগে? যখন হচ্ছে একই শক্তির অরবিটাল থাকে, একই শক্তির একাধিক তোমার হচ্ছে একাধিক অরবিটাল আছে, যেমন পি এর জন্য, ঠিক আছে, পি এর জন্য হচ্ছে তোমার একাধিক ডিজেনারেট অবস্থা আছে, পি এক্স পি ওয়াই পি জেড, ঠিক আছে, এদের সবার শক্তি সমান। তো সবার শক্তি যখন সমান হয়, এরকম একাধিক ডিজেনারেট অরবিটাল থাকলে তখন হচ্ছে আমাদের হুন্ডের নীতিটা দরকার হয়। ডি অরবিটালের জন্য ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো 5টা ডিজেনারেট অরবিটাল আছে, ঠিক আছে, 5টা ডিজেনারেট অরবিটাল আছে। এইখানে ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় সর্বোচ্চ অবস্থায় বিজোড় থেকে একই স্পিনে প্রবেশ করবে, এটাই হচ্ছে হুন্ডের নীতি। এখন এস অরবিটালের জন্য দেখো, সবচেয়ে সিম্পল এস অরবিটাল, এস অরবিটালের কোনো অন্য কোনো মানে এস অরবিটাল তো এস অরবিটাল, এস অরবিটালের আর কোনো ভাগ আছে? নাই। তো এখানে অ্যাকচুয়ালি তোমার হুন্ডের নীতির কোনো দরকার হয় না, কারণ একাধিক এস অরবিটাল নাই আমার কাছে। একাধিক যদি এস অরবিটাল থাকতো তখন হচ্ছে আমরা হুন্ডের নীতিটা প্রয়োগ করতাম, তাহলে এসপি ডি এফ, এফ এর জন্য তোমার আরো 7টা কম্বিনেশন পসিবল। তো এদের জন্য হচ্ছে আমাদের হুন্ডের নীতিটা দরকার হয় যখন সমান সমশক্তির ডিজেনারেট অরবিটাল থাকে, ঠিক আছে, একই কথা বারবার বলতেছি, ডিজেনারেট অরবিটাল থাকবে তখন হচ্ছে আমাদের হুন্ডের নীতি দরকার হবে। এস এর জন্য যেহেতু একটাই অরবিটাল আছে, সেহেতু এখানে হুন্ডের নীতির প্রয়োজন হয় না। তো এটা অনেক সময় অনেকে বলে যে হুন্ডের নীতির ব্যতিক্রম কোন অরবিটাল? আসলে ব্যতিক্রম না, মানে হুন্ডের নীতিটা এস এর জন্য দরকারই হয় না, পি ডি এফ এদের জন্য দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন 7 এর সকল ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি যাচাই করো। আচ্ছা, নাইট্রোজেনের সবগুলো ইলেকট্রনের জন্য আমি লিখি এইখানের মধ্যে, ওকে,
তো এখানের মধ্যে নাইট্রোজেনের যে প্রথম ইলেকট্রনটা আছে সবার জন্য আমি ইলেকট্রন বিন্যাসটা লিখে যাব, মানে সবার কোয়ান্টাম নাম্বারটা আমি লিখে যাব। এখানের মধ্যে হচ্ছে প্রথমে n ইকুয়াল টু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1, তাই তো? তো এই অনুসারে আমরা লিখে যাব। তো 1s2 এর জন্য প্রথমে দেখি 1s2 এর জন্য n এর ভ্যালুটা 0, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, ঠিক আছে। 1s বলে n l m, আচ্ছা সিলি মিস্টেক, n এর ভ্যালুটা 1, ঠিক আছে। n এর ভ্যালুটা 1, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0। তো এখানের মধ্যে দুইটা ইলেকট্রন আসবে কিভাবে, s এর ভ্যালু থেকে। s এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ হইতে পারে, s এর ভ্যালু মাইনাস হাফ হইতে পারে। তো তাহলে আমার দুইটা তোমার সেট পাওয়া গেল, 1 0 0 প্লাস হাফ, 1 0 0 মাইনাস হাফ। তো এই 1s2 এর দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাব। তারপরে 2s2 এর জন্য একটু দেখি, ঠিক আছে। 2s2 এর জন্য, আচ্ছা এখানের মধ্যে আমার আরেকটা ভাগ করা লাগবে। ওকে, আমরা এখানে ভাগ করি। ওকে, তো এখানের মধ্যে আমার n এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। 2s2 এর জন্য n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0 হইতে পারে, l এর ভ্যালু 1 হইতে পারে, l এর ভ্যালু 1 হইতে পারে, ঠিক আছে। n এর মান 0 হলে l এর মান 0 অথবা 1 0 1 হইতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা m এর ভ্যালু 0 আর m এর ভ্যালু হচ্ছে, দেখো l এর মান যদি 1 হয় m এর ভ্যালু হবে -1 0 +1। তো m এর ভ্যালু হচ্ছে 0 -1 +1। এই কয়টা কম্বিনেশন পাইলাম। তারপরে এদের সবগুলো m এর ভ্যালুর জন্য আমি দুইটা করে s এর ভ্যালু পাবো, প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। এই যে প্লাস মাইনাস 2s2, তাহলে এখানে আমি দুইটা ইলেকট্রন আছে, তো এই জন্য প্লাস মাইনাস হাফ দিলাম। কিন্তু 2px1 2py1 2pz1, তার মানে এইখানে সবগুলাতে একটা করে ইলেকট্রন আছে, তাহলে সবগুলাতে জাস্ট একটা স্পিন নাম্বার দিব আমি। এ হচ্ছে আমার কম্বিনেশন আর কি। তো 1s2 তে এই কম্বিনেশন, 2s2 তে এই কম্বিনেশন, 2px1 সরি এটা 2pz1 হবে, m এর ভ্যালু 0 হলে 2pz, 2pz1 2px1 2py1। তো এইভাবে হচ্ছে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো লিখবো। এইভাবে আমি তো এখানে নাইট্রোজেনের জন্য দেখাইলাম, পরীক্ষার সময় বলে যে এই সিলিকনের জন্য, সিলিকনের সবগুলো ইলেকট্রনের জন্য প্রমাণ করো যে তারা পলির বর্জন নীতি মেনে চলে। তো পলির বর্জন নীতি মানার কি, যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। তো এখান থেকে যদি আমরা এই যে দেখো 7টা ইলেকট্রনের 7টা কোয়ান্টাম নাম্বার কম্পেয়ার করি, ঠিক আছে, 7টা কোয়ান্টাম নাম্বার কম্পেয়ার করি। প্রথম ইলেকট্রনটা 1 0 0 প্লাস হাফ, দ্বিতীয় ইলেকট্রনটা 1 0 0 মাইনাস হাফ, তৃতীয় ইলেকট্রনটা 2 0 0 প্লাস হাফ, চতুর্থ ইলেকট্রনটা 2 0 0 মাইনাস হাফ, তারপরে 2 1 0 প্লাস হাফ, তারপরে 2 1 1 প্লাস হাফ, তারপরে 2 1 মাইনাস 1 প্লাস হাফ। এই হচ্ছে আমার 7টা কম্বিনেশন কোয়ান্টাম নাম্বারে। এখানে কারোর যে কোনো দুইটা সেট নাও, কারো দেখো 4টা কোয়ান্টাম নাম্বার সেম হবে। তো এইখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে নাইট্রোজেনের 7টা ইলেকট্রনের মধ্যে পলির বর্জন নীতিটা তারা মেনে চলতেছে, ঠিক আছে। ওকে, Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো। Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখার আগে আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখে। আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 26, এর সবচেয়ে কাছের কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে 18, ঠিক আছে। 18 হচ্ছে আর্গন, তো আর্গন 3d6 4s2, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এখন এখানের মধ্যে 3ডির শক্তি বেশি নাকি 4s এর ইলেকট্রনের শক্তি বেশি? তোমরা বলবা যে 3ডিতে পরে প্রবেশ করে, তাহলে 3ডির শক্তি বেশি।
তাই না? তো 3Dর শক্তি যদি বেশি হয়, শক্তির দিক দিয়ে চিন্তা করলে তাহলে কিভাবে লেখা উচিত? শক্তির দিক দিয়ে চিন্তা করলে লেখা উচিত হচ্ছে আমাদের 4s এর শক্তিটা কম, তারপরে 3d6। তো ইলেকট্রন কোথায় থেকে আগে যাবে? ইলেকট্রন এই যে এখানে Fe2+ লিখছে তো, তাই না? Fe2+ লিখছে, তো দুইটা ইলেকট্রন কোত্থেকে যাবে? 4s এর থেকে যাবে না 3d থেকে যাবে? যদি এমনই হয় যে 4s এর ইলেকট্রনগুলোর শক্তিটা কম, 3dর ইলেকট্রনটার শক্তি বেশি, আসলে 3d থেকে ইলেকট্রনটা যাওয়া উচিত। ঠিক আছে, ইলেকট্রনটা কোত্থেকে যাওয়া উচিত? 3d থেকে ইলেকট্রনটা যাওয়া উচিত। তার মানে ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়া উচিত, 4s2 3d4 এরকম হওয়া উচিত, কিন্তু এরকম হয় না। এরকম হওয়া উচিত কিন্তু এরকম হয় না। এরকম হয় না কেন? ইলেকট্রনগুলা যাওয়া শুরু করলে দেখা যায় যে 3d থেকে ইলেকট্রন যায় না, আসলে 4s এর থেকে ইলেকট্রন যায়। এই যে Fe2+, এখানে 3d তে ইলেকট্রনের শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু তারপরেও 4s এর থেকে ইলেকট্রন যায়। কারণ কি? এটা অনেকে অনেক এভাবে ব্যাখ্যা করে যে 4s বাইরে আছে, ঠিক আছে, 4s বাইরে আছে, এজন্য বাইরের থেকে আগে ইলেকট্রন যাবে, এরকম না ব্যাপারটা। এখানের মধ্যে তো বাইরে থেকে কেউ টান মারতেছে না ওরে, এখানের মধ্যে ওই ইলেকট্রনগুলাই যাবে যার শক্তিটা বেশি, ঠিক আছে, তাকে কম শক্তি দিলে সে বের হয়ে যাবে, লজিকটা এরকম, ঠিক আছে। যার এনার্জিটা বেশি তাকে তুমি কম শক্তি দিলে সে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। যার এনার্জিটা কম, ঠিক আছে, 1s এর ইলেকট্রনটা ধরো, 1s এর ইলেকট্রনটার এনার্জি খুবই কম, তাকে নিউক্লিয়াস থেকে বের করতে হলে তোমার অনেক শক্তি দিয়ে আগে মুক্ত করতে হবে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আসলে 3Dর ইলেকট্রনগুলারই শক্তি এনার্জি আসলে কম, এনার্জি ইজ লোয়ার। আচ্ছা, তাহলে কনফিউজিং হয়ে গেল না? আমরা আব্বাও নীতি সম্পর্কে আগে 4s এ ইলেকট্রন ঢুকাইছি, কারণ হচ্ছে 4s এর থাকলে ইলেকট্রনের শক্তি কম হয়, কিন্তু এখন আবার বলতেছি যে না, 3D তে ইলেকট্রনের শক্তি কম থাকে। আচ্ছা, এটার লজিকটা এটা এরকম যে তোমার এখানের মধ্যে যেটা হইতেছে সেটা হচ্ছে এনার্জি প্রথমে প্রাথমিক অবস্থায় প্রথম ইলেকট্রনটা, মনে করো 4s ও ফাঁকা 3D ও ফাঁকা, ঠিক আছে, 4s ও ফাঁকা 3D ও ফাঁকা। এটা কখন হয়? এটা হয় হচ্ছে পটাশিয়ামের জন্য, ঠিক আছে, পটাশিয়ামের জন্য 3p-টা ফিল আপ হয়ে যায়, তখন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3D তে না গিয়ে 4s এ যায়। এই অবস্থায় অ্যাকচুয়ালি 3D তে ইলেকট্রনের শক্তিটা বেশি হয়। আচ্ছা, তারপরে মনে করো হচ্ছে পটাশিয়ামের পরে কে আছে? ক্যালসিয়ামে হচ্ছে 4s2 হয়, ঠিক আছে। তারপরে তো আর ক্যালসিয়ামের জন্য 4s2, কিন্তু স্ক্যান্ডিয়ামের জন্য কি হয়? 3d1। তারপর টাইটেনিয়ামের জন্য 3d2, 4s2, তারপর এইভাবে আস্তে আস্তে আগাইতে থাকে। 3D তে যখন ইলেকট্রন প্রবেশ করা শুরু করে, আমরা একটা জিনিস পড়ছিলাম আগের ক্লাসে, তোমরা যদি দেখো 3D অরবিটালের শিল্ডিং ইফেক্ট খুবই পুয়ার, ঠিক আছে, শিল্ডিং ইফেক্ট খুবই পুয়ার, শিল্ডিং ইফেক্ট খুবই খারাপ, পুয়ার। আচ্ছা, শিল্ডিং ইফেক্ট পুয়ার হলে কি হবে? শিল্ডিং ইফেক্ট পুয়ার হওয়ার কারণে ডি এর একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে অতটা তোমার মনে করো যে শিল্ড করবে না, ঠিক আছে। তো এখানে যে একটা ঢুকে গেল, এখন এই একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন আসতে দাও, আরো দুইটা ইলেকট্রন, ঠিক আছে, এই 3D তে দুইটা ইলেকট্রন আসলো। 3Dর যেহেতু শিল্ডিং ইফেক্টটা খুবই খারাপ, তখন এখানে যখন আরো ইলেকট্রন আসতে থাকে, এরা একে অপরকে অত একটা বিকর্ষণ করে না, ঠিক আছে। 3Dর মধ্যে ইলেকট্রন বিকর্ষণ খুবই কম, ঠিক আছে। 3p 4s এখানের মধ্যে ইলেকট্রনগুলা তোমার খুবই কাছাকাছি থাকে, ছড়ায় থাকে না, ঠিক আছে। কিন্তু 3Dর মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলা ছড়ায় থাকে, এদের মধ্যে বিকর্ষণটা কম হয়। প্লাস শিল্ডিং ইফেক্ট পুয়ার, প্লাস তোমার যত তোমার হচ্ছে ইলেকট্রন বাড়তেছে, তত তোমার নিউক্লিয়াসের মধ্যে 3D হইলে এখানের মধ্যে টাইটেনিয়াম নিউক্লিয়াসের মধ্যে চার্জও বাড়তেছে,
তো নিউক্লিয়াসের চার্জও বাড়তেছে, শিল্ডিং ইফেক্টও পুয়ার হচ্ছে। তার মানে এখন 4s এর তুলনায় 3D তে যদি তুমি থাকো, 4s এর তুলনায় 3D তে থাকা শুরু করলে ওইখানে শিল্ডিং ইফেক্টও কম আর নিউক্লিয়াসের চার্জও আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই দুইটা কম্বিনেশনে কি হয়, এই দুইটা কম্বিনেশন হচ্ছে এই পুয়ার শিল্ডিং ইফেক্ট আর নিউক্লিয়াসের চার্জ আস্তে আস্তে বাড়ার কারণে এই 3D অরবিটালের শক্তিটা আস্তে আস্তে 4s এর থেকে কমতে থাকে। ঠিক আছে, উইয়ার্ড শুনালে 4s এর থেকে আস্তে আস্তে কমতে থাকে ইলেকট্রন। তার মানে বেসিক্যালি যখনই ইলেকট্রন যাওয়া শুরু করে 3D তে ইলেকট্রন যাওয়ার পরে তখনই হচ্ছে এদের 3D এর শক্তিটা আস্তে আস্তে 4s এর থেকে কমতে থাকে। ঠিক আছে, প্রথম দিকে মনে করো হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভানাডিয়াম, ক্রোমিয়াম। আচ্ছা দেখো, এটা হচ্ছে মনে করো 4s এর এনার্জি। ঠিক আছে, 4s এর এনার্জিটা এইভাবে থাকে। আচ্ছা 4s এর এনার্জি এরকম, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এখন 3D এর এনার্জিটা কেমন হয়? 3D এনার্জিটা দেখো, পটাশিয়াম, ক্যালসিয়াম এই কেসে 3D এর এনার্জিটা মোটামুটি বেশিই থাকে। ঠিক আছে, 3D এর এনার্জিটা মোটামুটি বেশিই থাকে। কিন্তু স্ক্যান্ডিয়ামে যাওয়ার পরে যখনই একটা ইলেকট্রন ঢুকা শুরু করে তখনই শিল্ডিং ইফেক্ট পুয়ার, এই কারণে পরে আবার 3D শক্তি আস্তে আস্তে কমা শুরু করে। 3D এ হচ্ছে কাহিনী। প্রথমে 3D এর শক্তিটা বেশিই থাকে, কিন্তু যখনই ইলেকট্রন প্রবেশ করা শুরু করে পুয়ার শিল্ডিং ইফেক্ট আর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি হওয়ার কারণে এই 3D এর ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের আরো কাছে অবস্থান করতে পারে। ঠিক আছে, এবং তাদের শক্তিটা আস্তে আস্তে কমা শুরু করে। নিউক্লিয়াসের কাছে অবস্থান করলে এদের শক্তিটা আস্তে আস্তে কমা শুরু করে। তো এই এরকম হয় আর কি, জিনিসটা এরকম হয়। তো যখন আমি বলতেছি যে আয়রনের জন্য বলতেছি, আয়রনের জন্য অ্যাকচুয়ালি 4s এ ইলেকট্রনগুলোর শক্তি বেশি। আয়রনের জন্য অ্যাকচুয়ালি 4s এর ইলেকট্রনগুলোর শক্তি বেশি। তো ইলেকট্রন যাবে কোনটা, 3D টা যাবে না, 4s এরটাই যাবে। ঠিক আছে, ইলেকট্রন আসলে 4s এরটাই যাবে। ওকে, এইটা আসলে তোমাদের অনেক জায়গায় ব্যাখ্যা করা থাকে না যে আচ্ছা ইলেকট্রন 3D তে ইলেকট্রনের শক্তি বেশি, তো এই জন্য না আমরা প্রথমে 4s এ গেলাম। তো ইলেকট্রন যাওয়ার সময় 4s থেকে কেন যাবে? কারণ 3D তে যখন ইলেকট্রন যাওয়া শুরু করে তখন আবার এটা শক্তি 4s এর থেকে কমা শুরু করে। কারণটা ব্যাখ্যা করছি, আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই কারণে দেখবা যে যখনই হচ্ছে আয়ন তৈরি হওয়ার কথা থাকে তখন হচ্ছে দেখবা যে 4s এর থেকে আগে ইলেকট্রন যায়, তারপরে 3D থেকে যায়। ওকে, তো আশা করি এই কোশ্চেনটা তোমাদের মনের মধ্যে ছিল। এই পর্যন্ত আর কোনো কনফিউশন থাকার কথা না। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তো আমরা বেসিক্যালি আজকে ইলেকট্রন বিন্যাস দেখছি। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দেখলাম। ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের যে 3টা নীতি লাগে, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এই 3টা নীতির প্রয়োগ আমরা দেখলাম। ব্যতিক্রম দেখলাম, ব্যতিক্রমগুলা কোথায় কোথায় আসছে। এই যে ক্রোমিয়াম 24, কপার 29, তারপর ল্যান্থানাম 57, এই কয়েকটা জায়গায় আমরা ব্যতিক্রম দেখছি। ডি ব্লক, এফ ব্লক, যেখানে ডি এবং এফ এ যখন ইলেকট্রন যাওয়া শুরু করে তখন এই আউফবাউ নীতিটা ব্রেক হওয়া শুরু করে। ঠিক আছে, কারণ তখন হচ্ছে ইলেকট্রনগুলোর শক্তি মানে অরবিটালগুলোর শক্তি খুবই কাছাকাছি হওয়া শুরু করে। তো তখন শুধুমাত্র শক্তির ডিফারেন্স দিয়ে ইলেকট্রন কোথায় যাবে ওইটা ঠিক হয় না। তখন হচ্ছে বিন্যাসটা কেমন ওইটা উপরে ঠিক হওয়া শুরু করে। ঠিক আছে, তো এই ব্যতিক্রমগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, এগুলা টিচারদের খুবই ফেভারিট কোশ্চেন। ঠিক আছে, তো এরপরে আরেকটা আমরা লাস্টে দেখলাম যে মনে করো প্রথমে আয়রনের জন্য কিভাবে আয়রনের জন্য যখন ইলেকট্রন প্রবেশ করে তখন প্রথমে 4s এ তারপরে ডি তে প্রবেশ করে, কিন্তু ইলেকট্রন যখন যাওয়ার সময় 4s থেকে যায়। ঠিক আছে, যাওয়ার সময় 4s থেকে যায়। কেন যায় এটা ব্যাখ্যা করছি আমরা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে
আশা করি সবাই আবার জয়েন করবে আমার সাথে। সবাইকে ধন্যবাদ।